হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা হিস্ট্রির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশের তার জীবদ্দশা, তার সিংহাসন আরোহণ কাল, তাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার কৃতিত্ব কী দিল্লি সুলতানির ক্ষেত্রে, সেসবই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডেসক্রিপটিভের সমস্ত এক্সাম, স্পেশালি আপকামিং যে পিএসসি, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস আছে সেই এক্সামের জন্য হোক, যারা এসএসসি এসএলএসটির সাবজেক্টের জন্য, হিস্ট্রি সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো, প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশান রয়েছে। তার পাশাপাশি এটাও বলে দিচ্ছি যে এই চ্যানেলে শুধুমাত্র কিন্তু হিস্ট্রির প্রিপারেশন করানো হয়। তার পাশাপাশি কারো যদি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে আমার যেটা মেন চ্যানেল রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা ওই চ্যানেলে যোগ হয়ে সেখানেও কিন্তু তোমরা ক্লাস করতে পারো ফ্রিতে। ওখানে ফ্রিতে এমনিতেও পড়ানো অলরেডি অনেক কিছু ভিডিও আপলোড করা আছে, প্লাস আবার 2025-এর যে আপকামিং যে নোটিশগুলো বেরোতে চলেছে তার উপরেও কিন্তু নতুন করে আবার ক্লাস করানো খুব শিগগিরই শুরু করা হবে। তার পাশাপাশি কিন্তু পিডিএফেরও ব্যবস্থা আছে, তো তোমরা কিন্তু চাইলে ওই চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে ইলতুৎমিশ কীভাবে সিংহাসন লাভ করেছিলেন বা তার প্রথম জীবনে কী ছিল। কারণ আমরা এটা পড়ছি কি মামেলিক সুলতানদের সম্পর্কে পড়ছি বা দাস বংশ সম্পর্কে পড়ছি, তাহলে এই বংশের যারা সুলতান ছিলেন তাদের প্রত্যেকেরই প্রাথমিক জীবনে তারা কোনো না কোনো সময় দাস বা কৃতদাস ছিলেন। তো সেই হিসেবে ইলতুৎমিশের প্রাথমিক জীবনে একটু দেখে নিই। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন একজন ইলবারি তুর্কি গোষ্ঠীর লোক। প্রাথমিক জীবনে তিনিও একজন কৃতদাস ছিলেন। তিনি বুখরার প্রধান কাজী যিনি ছিলেন, তিনি একজন দাস ব্যবসায়ীর কাছ থেকে তাকে ক্রয় করেন এবং তিনি অল্প দিনের মধ্যেই কিন্তু তিনি যেহেতু তার অর্থাৎ ইলতুৎমিশের মধ্যে কিছু দক্ষতা ছিল, কিছু গুণ ছিল, সেই ব্যক্তিগত গুণের জন্য তিনি তার মালিকের অর্থাৎ বুখরার যিনি কাজী তাকে ক্রয় করেছিলেন তার কাছে কিন্তু খুব প্রিয় হয়ে ওঠেন। কিন্তু সেই তার মৃত্যুর পর, তার কাজের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা কিন্তু তাকে খুব সহজ হিসেবে মেনে নিতে পারেনি। তাকে কী করেন, জালালউদ্দিন নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন এবং জালালের কাছ থেকে কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে ক্রয় করেন। ইলতুৎমিশকে ক্রয় করার পেছনে কুতুবউদ্দিন আইবকের যেটা উদ্দেশ্য ছিল, কারণ ইলতুৎমিশ যেহেতু তিনি নিজে একজন উন্নত চরিত্রের ব্যক্তি ছিলেন, তার মধ্যে কিছু গুণ ছিল, তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, তার দূরদৃষ্টি ছিল খুব বেশি। এইসব গুণাবলীর জন্য তিনি সহজেই খুব অর্থাৎ অন্যদের নজরে আসতেন এবং তার গুণাবলীর জন্যই প্রকৃত তিনি কিন্তু কুতুবউদ্দিনের মন জয় করেন বলা যায়, এবং সেই হিসেবে কিন্তু কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে ক্রয় করেন এবং ইলতুৎমিশের গুণে মুগ্ধ হয়ে তাকে একসময় দাসত্ব থেকে মুক্ত করেন। শুধু তাই নয়, তাকে বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন এবং বদায়ুনের শাসনকর্তা নিযুক্তকালীন অবস্থায় অনেক আমরা এর আগের ক্লাসে দেখেছি যে কুতুবউদ্দিন আইবক সিংহাসনে বসার পর থেকে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং সেই সমস্যার সমাধানে অনেকাংশে ইলতুৎমিশ তাকে সাহায্য করেছিলেন এবং তার এইসব কার্যকলাপ দেখে এরপর তিনি তার কন্যার সাথে তার বিবাহ দেন। এই হচ্ছে তার প্রাথমিক জীবন। এইবার ইলতুৎমিশ কী হলেন, তাহলে কুতুবউদ্দিন আইবকের জামাতা হয়ে গেলেন এবং কুতুবউদ্দিন আইবকের পরে কিভাবে তিনি সিংহাসন আরোহণ করলেন সেটা এবার আমরা দেখব। কুতুবউদ্দিনের মৃত্যুর পরে তার দত্তক পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু তিনি ছিলেন অকর্মণ্য এবং কী বলবো, যোগ্যও ছিলেন না এবং সবসময় বিলাস ব্যসনে ব্যস্ত থাকতেন। ফলে তৎকালীন দিল্লির যারা আমির ওমরাও ছিলেন তারা কী করলেন, কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশকে তাকে বদায়ুন থেকে ডেকে পাঠালেন এবং ডেকে এনে তাকে 1211 খ্রিস্টাব্দে আরাম শাহকে সিংহাসনচ্যুত করে দিল্লির সিংহাসনে তাকে বসালেন। কুতুবউদ্দিনের সহকর্মী ও সিন্ধু দেশের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাজা সেই সময় কিন্তু নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন এবং লাহোর জয় করেন। অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের সিংহাসন আরোহণকালের পরে যেরকম বিভিন্ন সমস্যার সমাধান হয়েছিল, তেমনি কিন্তু ইলতুৎমিশের পরেও কিন্তু তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কারণ দেখো, সে সুলতানি রাজ্য হোক বা যে কোনো রাজবংশ হোক, কারণ যেহেতু এই রাজবংশে সিংহাসন লাভ এটা যেহেতু বংশ পরম্পরায় বা উত্তরাধিকারের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু প্রকৃত উত্তরাধিকার যিনি ছিলেন তিনি কিন্তু যোগ্য ছিলেন না এবং সেখানে আমির ওমরাহদের যেহেতু একটা খুব বড় সেই সময় ভূমিকা ছিল, তারা কিন্তু ইলতুৎমিশকে
মেনে নিয়েছিলেন এবং যেহেতু ইলতুৎমিশ সেই হিসেবে যোগ্য ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তো তার উত্তরাধিকারী ছিলেন না, তিনি ছিলেন তার জামাতা। সেই হিসেবে কিন্তু অনেক আঞ্চলিক যারা রাজ্য ছিল বা আঞ্চলিক যারা শাসক ছিলেন তারা তার অধীনতা মেনে নিতে চাননি, এবং তার থেকেও বড় কথা কুতুবউদ্দিন আইবক কী করেছিলেন, দিল্লির সিংহাসনে সুলতানি শাসনের প্রবর্তন করলেও বা প্রতিষ্ঠা করলেও তাকে কিন্তু দৃঢ় ভিত্তির ওপরে প্রতিষ্ঠা করে যেতে পারেননি, কারণ তিনি খুবই কম সময় রাজত্ব করেছিলেন। সেই জন্যই কিন্তু ইলতুৎমিশকে সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই সমস্যাগুলো কিন্তু কোনোটাই ছোটো ছিল না, খুবই বড় বড় সমস্যা ছিল, এবং খুবই বিচক্ষণতার সাথে তিনি সমস্যাগুলোকে সমাধান করেন। কীভাবে কী কী সমস্যা ছিল এবং কীভাবে সমাধান করেছেন, এবার আমরা সেগুলো দেখব। কুতুবউদ্দিনের প্রবল প্রতিদ্বন্দ্বী তিনি ছিলেন হচ্ছে তাজউদ্দিন ইয়ালদোস। তিনি গজনির তৎকালীন শাসক ছিলেন, এবং সেখান থেকে তিনি ভারতের ওপর নিজ সার্বভৌমত্ব দাবি করেন এবং পাঞ্জাব দখলের পরিকল্পনা করেন। কারণ আমরা কি জানি, কুতুবউদ্দিন আইবক কী ছিলেন, মোহাম্মদ ঘুরি তাকে দিল্লির জন্য করেছিলেন, শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। তো কুতুবউদ্দিনের সময় এই সমস্ত প্রবলেম এতটা দেখা না দিলেও ইলতুৎমিশের সময় তখন কিন্তু ইয়ালদোস গজনি তিনি তখনও মনে করতেন যে ভারত বা দিল্লি গজনির প্রপার্টি, তো সেই হিসেবে তিনি সেইখানে তার দাবিদার করেন। এছাড়াও কী হয়েছিল, বাংলার তৎকালীন যিনি শাসনকর্তা ছিলেন হজরত আলী মর্দান, তিনি দিল্লির কর্তৃত্ব অস্বীকার করে তিনিও স্থানীয়ভাবে বিদ্রোহ ঘোষণা করেন এবং নিজেকে স্থানীয় তৎকালীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এছাড়া এই সমস্ত যে রাজনৈতিক অস্থিরতা, এর সুযোগে জালোর, রণথম্বর, আজমের, গোয়ালিয়র প্রভৃতি স্থানের রাজপুতরাও কিন্তু তারা পুনরায় নিজেদের ক্ষমতা দখল করতে উদ্যোগী হয়। কারণ কি, রাজপুতরা কী ছিল, রাজপুতরা বরাবরই কিন্তু স্বাধীনচেতা। তারা হয়তো কোনো সময় যে কোনো কারণে হয়তো যদিও অপরের কাছে পরাজিত হয়ে বা পরাধীনতা মেনে নিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু কোনো সময়তেই দীর্ঘস্থায়ী হয়নি। এটা সেই কি সুলতানি যুগ হোক কি সুলতানের পরবর্তী কালে আমরা যখন মুঘল যুগ দেখব তখনও কিন্তু সেই একই জিনিসই ছিল। তাহলে এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু বা সমস্যাগুলো তার সামনে ইলতুৎমিশের সামনে সম্মুখীন হয়েছিল। এরপর তিনি কী করেন, খুবই দক্ষতার সাথে একে একে সবকটা বিদ্রোহকে তিনি দমন করতে শুরু করেন। প্রথমে কী করেন, প্রথমে তিনি দিল্লি, বাদাউন, অযোধ্যা, বারাণসী, শিবালিক প্রভৃত অঞ্চলে যেগুলো ছিল সেই বিদ্রোহগুলোকে দমন করে নিজ ক্ষমতা প্রতিষ্ঠা করেন। কারণ তিনি প্রথমে কী বলা হয়েছিল, বাদাউন থেকে তিনি দিল্লিতে চলে এলে তাহলে সেই অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চলগুলোতেও একটা অরাজকতার সৃষ্টি হয়। কী হচ্ছে, দৃঢ় ভিত্তির ওপর যখন কোনো রাজ্য প্রতিষ্ঠা হয় তখন বা রাজার বা সুলতানের যদি একটা বড় কী বলবো অনেকটা বেশি আধিপত্য হয়, তাহলে কিন্তু সহজে আঞ্চলিক শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। কিন্তু কুতুবউদ্দিন আইবক যেহেতু সেই সুযোগটা পাননি, তাহলে যখনই সুলতান চেঞ্জ হচ্ছে তখনই তারা চাইছে যে এই সুযোগেই, যেহেতু একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, এই সুযোগেই আমরা যদি স্বাধীনতা ঘোষণা করি তাহলে সহজেই স্বাধীনতা পেয়ে যাব, যার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দিয়েছিল। এবং ইলতুৎমিশ খুবই বিচক্ষণতার সাথে এবং দূরদর্শিতার সাথে কিন্তু প্রত্যেকটি সমস্যার সমাধান করেন এবং বিদ্রোহগুলোকে দমন করেন। এরপর তিনি তাজউদ্দিন ইয়ালদোজ এবং নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে বাংলা ও সিন্ধুর ওপরে আধিপত্য স্থাপন করেন। নেক্সট হচ্ছে, বাংলার নবাবকে পরাজিত করে বাংলার ওপর দিল্লি সুলতানির ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করে থাকেন। তারপরে কী ছিল, রণথম্বর, জালোর, আজমের, গোয়ালিয়র অর্থাৎ যে রাজপুত রাজারা স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেগুলোও কিন্তু একে একে তিনি উদ্ধার করেন, এবং এই ঘটনাগুলি ঘটেছিল কিন্তু 1232 খ্রিস্টাব্দে। সবকটা 1232 খ্রিস্টাব্দে নয়, রণথম্বর 1232 খ্রিস্টাব্দে, জালোর 1228 খ্রিস্টাব্দে, এরকমভাবে তিনি কিন্তু একে একে পুনরুদ্ধার করেছিলেন। তার সামনে এছাড়াও তিনি বিদ্রোহ করেছিলেন এবং বিদ্রোহগুলো দমন করে তারপর রাজ্য জয় করেছিলেন, কিন্তু তিনি নিজে থেকে যেগুলো রাজ্য জয় করেছেন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তিনি শিবালিক পর্বতের অন্তর্ভুক্ত মান্দর বলে একটা জায়গা আছে সেখানে জয় করেন, এবং মালব রাজ্য আক্রমণ করে তিনি ভিলসা ও উজ্জয়িনী দখল করেন 1234 খ্রিস্টাব্দে। এবং উজ্জয়িন জয় করার পরে তিনি সেখান থেকে সম্রাট বিক্রমাদিত্যের একটি মূর্তি দিল্লিতে নিয়ে আসেন। এটা একটা কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা। এরপরে সবথেকে বড় ঘটনা বা দিল্লি সুলতানি বলা যায় বা ইলতুৎমিশের আমলের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে কি ভারতে মঙ্গল আক্রমণ। ইলতুৎমিশের রাজত্বকালে 1221 খ্রিস্টাব্দে তৎকালীন যে মঙ্গল নায়ক ছিলেন চিঙ্গিস খাঁ, তিনি মধ্য ও মধ্য এশিয়ার নানা স্থান বা রাজ্য জয় করে তিনি খিবা বা খোয়ারিজম রাজ্য আক্রমণ করেন।
তৎকালীন যিনি খোয়ারিজমের সুলতান ছিলেন জালালউদ্দিন মঙ্গবর্ণী, তিনি কী করেন যে চিঙ্গিস খাঁর হাত থেকে প্রাণ রক্ষার্থে ভারতে এসে পাঞ্জাবের উপকণ্ঠে আসেন এবং সেখানে এসে ইলতুৎমিশের কাছে আশ্রয় এবং সাহায্য উভয় প্রার্থনা করেন। কিন্তু চিঙ্গিস খাঁ যেহেতু জালালউদ্দিন মঙ্গবর্ণীর পিছু নিয়েছিলেন, তাহলে তিনিও তার পিছন পিছন এসে কী হয়, সিন্ধু নদের তীরে এসে উপস্থিত হন। এই সিচুয়েশানে ইলতুৎমিশ খুবই বিচক্ষণতা এবং দূরদৃষ্টিতার পরিচয় দেন। কারণ ইলতুৎমিশ জানতেন যে তিনি যে সুলতানি শাসনে বসেছেন বা যে সিংহাসনে বসেছেন সেটা নবগঠিত রাজ্য, সেখানে এখনই অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলোকে তিনি সেগুলোই সঠিকভাবে এখনও পর্যন্ত সমাধান করতে পুরোপুরি পেরে ওঠেননি। এই অবস্থায় মঙ্গল জাতির যদি দুর্ধর্ষ আক্রমণ ভারতবর্ষে হয়, যেটা কিন্তু দিল্লি সুলতানি তথা তার জন্য কিন্তু খুবই ক্ষতিকারক হবে। তো সেই অবস্থায় তিনি ভারতবর্ষকে এবং দিল্লি সুলতানি এবং সঙ্গে সঙ্গে নিজের সিংহাসনকে রক্ষা করার ক্ষেত্রে তিনি কী করেন যে জালালউদ্দিন মঙ্গবর্ণীকে ভারতে স্থান দিতে বা কোনো প্রকার সাহায্য করতে তিনি অস্বীকার করেন। তো সেই অবস্থায় কী হয় যে যেহেতু জালালউদ্দিন মঙ্গবর্ণী প্রত্যাখ্যান হন, তাহলে তিনি প্রত্যাখ্যিত হয়ে তিনি ভারত ত্যাগ করেন এবং তিনি ভারত ত্যাগ করলে তার পিছনে পিছনে আসা চিঙ্গিস খানও সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে থেকে ভারত ত্যাগ করে, অর্থাৎ সেই অঞ্চল ত্যাগ করে তার পিছনে চলে যান। এইভাবে নবপ্রতিষ্ঠিত সুলতানি এবং ভারতবর্ষ কিন্তু এই যে দুর্ধর্ষ মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো সেই হিসেবে এই ঘটনা কিন্তু ইলতুৎমিশ যে তিনি যে একজন দূরদর্শী রাজনৈতিকবিদ ছিলেন, তার এই গুণাবলীর পরিচয় কিন্তু এখানে পাওয়া যায়। সরি, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা সিন্ধু নদের হয়ে গেছে, এটা ওকার এক্সট্রা পড়েছে, ওটা দন্তে ন হবে। নেক্সট যেটা ইলতুৎমিশের আমলে যেটা আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কি 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মুসলিম জগতের ধর্মগুরু বাগদাদের যিনি খলিফা ছিলেন তার কাছ থেকে সুলতানি আজম এই উপাধি পান, যার অর্থ হচ্ছে মহান সুলতান। এর ফলে দিল্লির সিংহাসনে তার বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয় এবং দিল্লি সুলতানির গৌরব কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়, যেটা কুতুবউদ্দিন আইবকের সময় ছিল না। এছাড়াও কী হয়েছিল, দিল্লি সুলতানির স্বাধীন ও পৃথক অস্তিত্ব মুসলিম জগতে স্বীকৃতি লাভ করে। খলিফার এর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি খলিফার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার যে প্রচলিত মুদ্রা বা তার যে নামাঙ্কিত মুদ্রা তিনি প্রচলন করেন, সেই মুদ্রায় তিনি নিজেকে খলিফার সেনাপতি হিসেবে অভিহিত করেন। তাহলে খলিফার অনুমোদন যেহেতু মুসলিম জগতে বা সুলতানির ক্ষেত্রে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই গুরুত্বপূর্ণ উপাধি কিন্তু ইলতুৎমিশ পেয়েছিলেন এবং তার পূর্ববর্তী সুলতান কুতুবউদ্দিন আইবকও কিন্তু এটা পাননি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এবার আমরা যেটা দেখব যে ইলতুৎমিশের কৃতিত্ব কী। সুলতান ইলতুৎমিশ প্রথম থেকেই আমরা যেটা বলছি, তিনি কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ চারিত্রিক এবং বিভিন্ন গুণের অধিকারী ছিলেন। তার আমলে বিভিন্ন আমির আমলাদের ষড়যন্ত্র, তাজউদ্দিন আওলাদের বিদ্রোহ দমন, গিয়াসউদ্দিনের স্বাধীনতা ঘোষণা যেগুলো ছিল সেটাকে রোধ করা, মঙ্গল আক্রমণের সম্ভাবনা থেকে ভারতীয় উপমহাদেশকে কৌশলে রক্ষা করা, এগুলো কিন্তু তার এক একটা সামরিক কৃতিত্ব বলা যায়। প্লাস তার বিচক্ষণতারও পরিচয় পাওয়া যায়। এই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে যেটা কুতুবউদ্দিন আইবক করে যেতে পারেননি, সেটা কিন্তু তিনি কী করেছিলেন, দিল্লি সুলতানিকে একটা সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন এবং যার ফলে পরবর্তী কয়েক শতক ধরে কিন্তু দিল্লি সুলতানি শাসন করেছিল। এছাড়া তার যে কূটনীতি, সাহিত্যের ওপর উন্নত রুচিবোধ, দানশীলতা, ন্যায় বিচার প্রভৃতি ঐতিহাসিকদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি কিছু আরও উল্লেখযোগ্য জিনিস আছে, যেমন ধরো তিনি দিল্লি নগরীকে বিভিন্ন মসজিদ, মিনার, অট্টালিকা সুসজ্জিত করেন এবং তার খ্যাতি আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করে এবং শুধু তখন বলে নয়, বর্তমান যুগ পর্যন্ত কিন্তু সেগুলো এখনও কিন্তু বিভিন্ন পর্যটকদের কাছে কিন্তু সেগুলো এখনও খুবই আকর্ষণীয় বিষয় হয়ে রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।